তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে হল থেকে বের হই আমরা রাত 12টার দিকে। তখন আমরা ক্যাম্পাস জীবনে কখনো এরকম হামলা দেখিনি। আমার চোখে হচ্ছে 2টা ছড়া গুলি ঢুকছে আর সারা শরীরে প্রায় 86টার উপরে গুলি আছে। জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অথচ বেদনাদায়ক অধ্যায়। গণতন্ত্র ও ন্যায় বিচারের দাবিতে হাজারো ছাত্র জনতা রাজপথে নেমে আসে। সেই আন্দোলনে অনেকেই আহত হয়েছেন, অনেকেই তাদের সাহসী ভূমিকা ও আত্মত্যাগের কারণে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছেন। আজ আমরা জানব সেই সব সাহসীদের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জসিমউদ্দিন খান, যিনি জুলাই আন্দোলনে শুধু কণ্ঠ দিয়ে নয়, নিজের রক্ত দিয়ে প্রতিবাদ জানিয়েছেন, হারিয়েছেন বাম চোখ। জানব তার অভিজ্ঞতা এবং আন্দোলনের অজানা গল্প। আমি তো ছিলাম একজন পিওর চাকরি প্রার্থী। আমার বিসিএস এর রিটেন ছিল সামনে তখন। তারপরে অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্রিলিমিনারি পাস করা, রিটেন প্রার্থী ছিলাম, ভাইবার প্রার্থী ছিলাম। সেই জায়গা থেকে যখন 18 সালের পরিপত্র বাতিল হলো, 18 সালের পরিপত্র বাতিল হওয়ার জন্য যেটা হলো 56% কোটা ফেরত আসলো। তো 56% কোটা ফেরত আসলে আমরা যারা মেধার ভিত্তিতে চাকরির প্রার্থী ছিলাম তাদের জন্য তো এটা একটা বিনা মেঘে বজ্রপাতের মতো, কারণ আমরা তো শতভাগ কোটা ছাড়া আমরা অভ্যস্ত ছিলাম। তো সেই জায়গা থেকে আমরা 5 জুন প্রথম লাইব্রেরি থেকে একটা মিছিল বের করি আমাদের চাকরির কোটা সংস্কারের জন্য। তো আমি যেহেতু চাকরি প্রার্থী ছিলাম, তো সেই জায়গা থেকে যখন চাকরিতে কোটা ফেরত আসলো, তো আমাদের কাছে স্বাভাবিক সেটা মানে একটা ক্ষুব্ধতার সৃষ্টি করে, একটা খারাপ লাগা বা বৈষম্যের শিকার হওয়া। তো সেই জায়গা থেকে হচ্ছে আমাদের আন্দোলনটা শুরু। লাইব্রেরির থেকে প্রথম মিছিল হয় 5 জুন। ওই দিন থেকে আমি আসলে প্রত্যেক দিন আন্দোলনে ছিলাম। 14 জুলাই পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের আন্দোলনটা ছিল কোটা সংস্কার নিয়ে। কিন্তু 14 জুলাই যেদিন আমরা রাতে আমাদেরকে রাজাকারের বাচ্চা ট্যাগ দেওয়া হয়, একটা যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামার পরে আমাদেরকে যখন রাজাকারের বাচ্চা ট্যাগ দেওয়া হয়, এরপরে আমাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়। তখন আমরা তুমি কে আমি কে রাজাকার স্লোগান দিয়ে হল থেকে বের হই আমরা রাত 12টার দিকে। তখন তো ওইটা ছিল আমাদের প্রথম মানে প্রচণ্ড ক্ষোভের বহিঃপ্রকাশ। এরপরে 15 তারিখে ছাত্রলীগের গুন্ডারা যখন আমাদের বন্দির গায়ে হামলা করে, আমাদের হামলা করে, এরপর থেকে আসলে আন্দোলনটা শুধু কোটা সংস্কার নিয়ে না, তখন আমাদের মানে সরকারের বিরুদ্ধে একটা প্রচণ্ড ক্ষোভের জায়গা থেকে আমাদের যে আন্দোলনের নামা সেটা তৈরি হয়। এরপরে যখন 16 তারিখে আবু সাইদ সহ 6 জন শহীদ হন, তখন আমাদের আন্দোলনটা আসলে শুধু কোটা সংস্কার না, তখন আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমরা আসলে বিচার চাচ্ছিলাম যে কেন এটা হবে। আমরা তো অযৌক্তিক কোনো দাবি করি নাই, আমরা একটা যৌক্তিক দাবি করেছি এবং সেটা কোনো রাষ্ট্রবিরোধী দাবিও না বা অন্য কারো ক্ষতি করেও না, খুবই যৌক্তিক জায়গা। সেই যৌক্তিক জায়গার দাবি যখন আমাদের ভাইদের জীবন দিতে হয়, তো তখন তো আমাদের আসলে সেটা আসলে শুধু কোটায় আমরা থাকি নাই। 17 তারিখ আমাদের এই ভিসি চত্বরে যখন কফিন মিছিল হয়, এখানে র্যাব, পুলিশ, বিজিবি আমাদেরকে মানে যেটাকে বলে মানে আমরা ক্যাম্পাস জীবনে কখনো এরকম হামলা দেখিনি। টিয়ার শেল সহ, তারপরে এই যে রাবার বুলেট, মানে ভয়াবহ রকমের অবস্থা। তো আমরা শেষ পর্যন্ত টিকতে না পেরে যখন ক্যাম্পাস ছাড়তে বাধ্য হই, আমাদের হলে আমরা থাকার চেষ্টা করছিলাম, কিন্তু হলের কারেন্ট বন্ধ করে দিছে, বিদ্যুৎ পানি লাইন বন্ধ করে দিছে, তো আমরা থাকতে পারিনি। 18 তারিখ সকালবেলা আমি বের হই, তো ওই সময় আমাদের ক্যাম্পাসে তারা বিভিন্ন জায়গায় ছড়াই ছিটিয়ে গেছে। তো যাদেরকে ফোন দেই, কেউ যাত্রাবাড়ি, কেউ সায়েন্স ল্যাব, কেউ মোহাম্মদপুর, এক একজন এক এক জায়গায় আন্দোলন করতেছে। 5টার দিকে হচ্ছে আমরা আমাদের একটা অংশ মিছিলের সামনে আমি ছিলাম, আমরা 4 জন। তো ওই আমি যে সামনে থেকে সবাইকে ডাকতেছিলাম, ওইটা দেখে পুলিশ হচ্ছে আমাকে গুলি করে। ওই সময় আর কি গুলি লাগে। তো আমার চোখে হচ্ছে 2টা ছড়া গুলি ঢুকছে আর সারা শরীরে প্রায় 86টার উপরে গুলি আছে। ওইখান থেকে আমাকে সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে আসে। সিরাজুল ইসলাম মেডিকেল থেকে আমাকে প্রাথমিক ড্রেসিং করে ঢাকা মেডিকেলে পাঠায়। ঢাকা মেডিকেলে ওই দিন যে পরিস্থিতি আমি দেখছি, আমার মনে হয় নাই যে আমি বাংলাদেশে কোনো হাসপাতালে, মনে হচ্ছিল গাজার কোনো হাসপাতালে আসছি আমি। প্রতি মিনিটে একটা করে রোগী আসতেছে এবং তাদের অবস্থা খুবই ভয়াবহ। এবং আমি নিজেকে আসলে তখন ভাগ্যবান মনে করতেছিলাম, কারণ আমার সাথে 3-4 জন গেছে, আমার বন্ধু, ভাই। তো এই যে যারা গেছে, আমি আহত, আমাকে নিয়ে তারা গেছে, কিন্তু আমি দেখছি ঢাকা মেডিকেলে এমন কিছু রোগী আছে যারা মারা যাচ্ছে বলতে গেলে, তাদের কোনো নাই, জ্ঞান নাই। এই অবস্থায় তার সাথে কেউ নাই, তাকে যে কে আনছে সেটাও কেউ জানে না, এবং সে যদি যখন মারা যায় তার মুখে যে একটু পানি দিবে এমন কেউ নাই। তো এই মানুষগুলোকে দেখে মনে হচ্ছিল যে আমি ওদের থেকে তো আল্লাহ আমার ভাগ্যটা একটু ভালো রাখছে, আমার সাথে কেউ আছে। ওদের জন্য আসলে খুব খারাপ লাগতেছিল যে কি অবস্থা তখন, এটা 18 জুলাই রাতে। তো এখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে সিটি স্ক্যান করে, এক্স রে করে। তো ওরা সিটি স্ক্যান একটা ভুল করছিল, ওরা বলছিল আমার চোখে কোনো গুলি নাই, কিন্তু তখন আমার চোখে 2টা গুলি ছিল। তো ওখান থেকে আমাকে রিলিজ দিয়ে দেয়, বাড়িতে মানে
চলে যেতে বলে। তো আমি ওখান থেকে ওষুধের নিয়ে প্রেসক্রিপশন নিয়ে চলে যাই। পরের দিন আমি যখন গোসল করার সময় চোখে পানি দেই, তখন হচ্ছে আমার চোখ একেবারে অন্ধকার হয়ে যায়। মানে ওরা যদি আমাকে তখন বলতো যে চোখে বুলেট আছে, তাহলে সেভাবে আমি করতাম। তো এরপরে আমি 28 জুলাই প্রথম যে আমার চোখে অপারেশন হয়, তো সেটার পরে আরও 2বার অপারেশন হয়েছে, কিন্তু কোনোভাবে আর চোখের দৃষ্টি আর ফিরে আসেনি। আমি নিজেও যখন হাসপাতালে যেতাম একটু লুকোঝাপা করে যেতাম যাতে ধরা না পড়ি। তো সেই জায়গা থেকে আসলে একটু দেরি হয়ে গেছে চিকিৎসা নিতে, নাহলে হয়তো আমার চোখটা ভালো থাকতো। আমার তো আসলে আমূল পরিবর্তন, কারণ আমি ছিলাম চাকরি প্রার্থী। আমি আন্দোলনে গেছি একজন চাকরি প্রার্থী হিসেবে কোটার বিরুদ্ধে বা কোটা বৈষম্যের বিরুদ্ধে। তো সেই কোটাও গেল, স্বৈরাচারও গেল, কিন্তু আমি আর আমার পড়ার টেবিলে ফিরতে পারিনি। তো আমি চাকরি প্রার্থী ছিলাম, আন্দোলনের পরে সে কোটা দূর হয়েছে, কিন্তু আমি আর চাকরির পরীক্ষা দিতে পারি না, আমার লিখতে অসুবিধা হয়। এই জন্য আমি যে চাকরির প্রার্থী ছিলাম ওই জগতে আর আমি ফিরতে পারি না। সমস্যা হচ্ছে বলতে, আমি যেখানে কলম ফেলতে চাই তার পাশে পড়ে, মানে আমি ডিটেক্ট করতে পারি না এক্স্যাক্টলি কোন জায়গায় আমি হাত দিব, কোন জায়গায় ফেলবো। বা কোনো বল, বিশেষ করে ক্রিকেট খেলা আমার খুব ভালো লাগতো, বা ব্যাডমিন্টন খেলা, এগুলো আমি যেখানে ধরতে যাই দেখা যায় যে আমি যে জায়গাটা ভাবতেছি যে ওইখানে বলটা, আমার হাতটা তার পাশে যাচ্ছে, মানে আমি ঠিকঠাক দেখতে পারি না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আমার কিছু কিছু স্ট্যাটাসে বা কমেন্ট করা বা মেসেজে ওই স্বৈরাচারের যে দালালরা আছে, ওরা দেখা যায় ফেক আইডি থেকে নানান ধরনের হুমকি দেয় এবং আমার ফ্যামিলি নিয়ে খুব বাজে কথা বলে। আমরা 1 বছর তো হয়ে গেল, কোনো দৃশ্যমান অগ্রগতি তো আমরা আসলে দেখি না। তো এত মানুষ শহীদ হইলো, এত আহত হইলো, এবং তারা চোখের সামনে সব ভিডিও ফুটেজ আছে, যারা আহত হয়েছে তারা এখন আমাদের সামনে আছে, শহীদ ফ্যামিলি আছে, মানে সব কিছুই আছে। এরপরে আসলে এতদিন সময় লাগাটা বিচারের, এই যে দীর্ঘ প্রক্রিয়া, এবং আদৌ শেষ পর্যন্ত কতটুকু হবে। যেমন রিয়া গোপের মামলাটা গত পরশুদিন হলো, 1 বছর পরে যদি এসে মামলা হয়, তাহলে এটার বিচার কতদিন কবে হবে, রায় কবে হবে, সেটা আসলে এটা তো সন্দেহের জায়গা থেকেই যায়।